যে তালেবানের পাত্তাই ছিল না কারো কাছে, তার দাম এখন এত চড়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী বলেই ধোঁয়া তুলেছে যারা, তারাই এখন তালেবানদের সাথে কাজ করতে আগ্রহী। কত সমীকরণ যে এই তালেবানদের সাথে চলছে তার ইয়ত্তা নেই। যেন কে কার আগে আফগানিস্তানকে কাছে নিয়ে নিজেদের স্বার্থ হাসিলে ব্যবহার করবে, তারই প্রতিযোগিতা চলছে অহর্নিশ। পশ্চিমারা তো আছেই, ভারত, পাকিস্তান, চীন, ইরান, আরও কত কত রাষ্ট্র এই তালেবানদেরকে নিয়ে এখন ভাবছে, কাছে টানছে। শুধু কি তাই, যে দেশের সরকারকে কেউই এখনও স্বীকৃতি দেয়নি, এমন একটি দেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক সপ্তাহগুলো ছিল অস্বাভাবিক ব্যস্ততায়। আমির খান মুত্তাকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইরান ও চীন সফর করেছেন। বেইজিংয়ে তিনি আবারও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। গেল বুধবার পাকিস্তান ও চীনের প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নেন তিনি। ঐতিহাসিকভাবে শাসক তালেবানের সঙ্গে এ দেশগুলোর অধিকাংশের সম্পর্ক একসময় ছিল উত্তেজনাপূর্ণ। এমনকি এখনও আফগানিস্তান তাদের একসময়ের মিত্র পাকিস্তানের সঙ্গে সম্পর্কের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। জাতিসংঘ বা সংস্থাটির কোনো সদস্য রাষ্ট্রই তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে বিশ্লেষকেরা বলছেন, বিভিন্ন দেশের সঙ্গে তালেবানের কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে যে বৈশ্বিক মঞ্চে তারা সম্পূর্ণভাবে এক ঘরে হয়ে নেই। এই অবস্থায় প্রশ্ন উঠতে পারে, আফগানিস্তানের প্রতিবেশী একাধিক দেশ তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও কেন কূটনৈতিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে আগ্রহ দেখাচ্ছে? কিছু ঘটনাপ্রবাহ উল্লেখ করা যেতে পারে। 19 এপ্রিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে কাবুলে মুত্তাকি ও অন্যান্য আফগান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ পাকিস্তানের আফগান শরণার্থী প্রত্যাবাসন ইস্যু, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। 6 মে ইসহাক দার ও মুত্তাকি আবার কথা বলেন। পরে জানা যায় যে এটি ছিল পাকিস্তানে ভারতের হামলার ঠিক আগের দিন। এরপর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্টা হামলা চলে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান জড়িত বলে ভারত অভিযোগ করার পর এই সংঘাত শুরু হয়। 15 মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন এবং পেহেলগাম হামলার নিন্দা জানানোয় তালেবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 17 মে তেহরান ডায়ালগ ফোরাম, এই ফোরামে অংশগ্রহণ করতে মুত্তাকি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান। সেখানে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন তিনি। 21 মে মুত্তাকি বেইজিং সফর করেন। আফগানিস্তান, পাকিস্তান ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের লক্ষ্য ছিল 3 দেশের মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা। কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান সোহাইল শাহিন বলেন, তালেবান আজকের আফগানিস্তানের বাস্তবতা, কারণ তারা দেশের সব ভূখণ্ড ও সীমান্তের ওপর নিয়ন্ত্রণ রাখে। সোহাইল শাহিন আল জাজিরাকে বলেন, আঞ্চলিক দেশগুলো এই বাস্তবতা জানে এবং সেই অনুযায়ী তারা ইসলামিক এমিরেটের অর্থাৎ আফগানিস্তানের সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ রাখে, যা আমার দৃষ্টিতে একটি বাস্তববাদী ও যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি। তালেবান আফগানিস্তানকে এ নামেই সম্বোধন করে। সোহাইল আরও বলেন, আমরা বিশ্বাস করি পারস্পরিক যোগাযোগের মাধ্যমেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব। পাশাপাশি তিনি যুক্তি দেন, তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া আর দেরি করা উচিত নয়। আমাদের অঞ্চলের নিজস্ব স্বার্থ ও লক্ষ্য আছে, যেগুলো আমাদের প্রতিপালন করা উচিত। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসন আমলে ভারত সরকার আফগান গোষ্ঠীটির সঙ্গে কোনো যোগাযোগে যায়নি এবং তাদের শাসনকে স্বীকৃতিও দেয়নি। তখন শুধু পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব তাদের স্বীকৃতি দিয়েছিল। একসময় ভারত আফগানিস্তানের সোভিয়েত সমর্থিত মোহাম্মদ নজিবুল্লাহ সরকারের পক্ষ নিয়েছিল।
তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করে ভারত। দেশটি তালেবানকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর একটি প্রক্সি বাহিনী হিসেবে দেখেছিল। আফগানিস্তানে মস্কো বিরোধী মুজাহিদদের সমর্থন দিয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো। তালেবানকে সমর্থন করার বদলে ওই সময় সংগঠনটির বিরোধী জোট নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন জানায় নয়াদিল্লি। 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তালেবান সরকার অপসারিত হওয়ার পর ভারত কাবুলে তার দূতাবাস আবার চালু করে ও আফগানিস্তানের জন্য এক গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারে পরিণত হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে দেশটি অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও পানি সরবরাহ প্রকল্পে 3 বিলিয়ন অর্থাৎ 300 কোটি মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। তবে তালেবান ও তাদের মিত্র, বিশেষ করে হাক্কানি গোষ্ঠী ভারতের দূতাবাস ও কনসুলেটগুলোতে বারবার প্রাণঘাতী হামলা চালায়। এদিকে পশ্চিমা দেশগুলো সমর্থিত দুর্নীতিবাজ আশরাফ গনি সরকারকে হটিয়ে 2021 সালের আগস্ট মাসে তালেবান দ্বিতীয়বার ক্ষমতায় আসে আফগানিস্তানে। এবারও ভারত আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি, তবে দেশটি তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করে। প্রথমে এই যোগাযোগ পর্দার অন্তরালে হলেও ক্রমশ তা প্রকাশ হতে শুরু করে। 2023 সালে আফগানিস্তানে ভূমিকম্প হলে ভারত দেশটিতে মানবিক সহায়তাও পাঠায়। নয়াদিল্লির এমন যোগাযোগ শুরু করার কারণ খুব সোজা। বিশ্লেষকেরা বলেন, এবার ভারত বুঝতে পেরেছে যে আগের মতো তালেবানকে এড়িয়ে চলার অর্থ হবে প্রতিবেশী আফগানিস্তানের ওপর তার প্রভাব রাখার সুযোগকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ছেড়ে দেয়া। 2022 সালের জুন তালেবান ক্ষমতায় ফিরে আসার 1 বছরেরও কম সময়ের মধ্যে ভারত কাবুলে নিজেদের দূতাবাস পুনরায় চালু করেছে এবং সেটি পরিচালনায় সেখানে প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে। 2024 সালের নভেম্বরে তালেবান মুম্বাইয়ে আফগান কনসুলেটে একজন ভারপ্রাপ্ত কনসাল নিয়োগ দিয়েছে। এরপর গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ও তালেবান নেতা মুত্তাকি দুজনই এক বৈঠকের জন্য দুবাই যান। এটি ছিল এখন পর্যন্ত নয়াদিল্লি ও তালেবানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি সাক্ষাৎ। নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এর উপপরিচালক কবির তানেজা বলেন, কাবুলে যে রাজনৈতিক বাস্তবতায় গড়ে উঠুক না কেন, তা এড়িয়ে যাওয়া ভারতের জন্য কখনোই কোনো বিকল্প ছিল না। তালেবান হচ্ছে বাস্তবতা, যদিও এ ব্যাপারে কেউ অর্থাৎ ভারত খুশি নয়। তবে তালেবান ক্ষমতা নেয়ার পর ভারত আফগান জনগণের সঙ্গে সদ্ভাব গড়ে তোলার কয়েক দশকের প্রচেষ্টায় চ্যালেঞ্জের মুখে পড়লেও তা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। আল জাজিরাকে বলেন তানেজা আরও বলেন, তালেবানের আদর্শিক ঘাঁটি বলে পরিচিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটিও ভারতে অবস্থিত। তিনি যোগ করেন, কোনো দেশ এবং তার বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক বিনাশ করা যায় না, বরং বাস্তবসম্মত ও ব্যবহারিক দৃষ্টিভঙ্গি নিয়ে তা মোকাবেলা করতে হয়। 1996 থেকে 2021 সালের মধ্যে তালেবানের অন্যতম প্রধান সমর্থক ছিল পাকিস্তান। তবে সাম্প্রতিক বছরগুলোয় তালেবানের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে। আফগানিস্তানে 2021 সালে তালেবান ক্ষমতা গ্রহণ করার পর থেকে পাকিস্তানের সহিংস হামলা বেড়েছে। এগুলোর জন্য ইসলামাবাদ সশস্ত্র গোষ্ঠীগুলো যেমন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপিকে দায়ী করছে। পাকিস্তানের দাবি, টিটিপি আফগান ভূখণ্ড থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং তালেবান সরকার তাদের আশ্রয় দিচ্ছে। অবশ্যই এই দাবি নাকচ করে দিয়েছে তালেবান কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের পটভূমিতে 2007 সালে আবির্ভূত হয় পাকিস্তান তালেবান, যা দীর্ঘদিন ধরে সহিংস বিদ্রোহের মাধ্যমে ইসলামাবাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। যদিও তারা আফগান তালেবান থেকে ভিন্ন, তথাপি আদর্শিকভাবে দুই গোষ্ঠীকেই কাছাকাছি মনে করা হয়। লাহোর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিকিউরিটি স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি রিসার্চ এর পরিচালক রাবিয়া আখতার বলেন, ইসাকদারের কাবুল সফর ও পরে মুত্তাকির সঙ্গে যোগাযোগকে পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং একটি কৌশলগত অস্থায়ী উষ্ণতা হিসেবে দেখা উচিত। সম্প্রতি ভারত পাকিস্তান সংকট চলাকালে আফগানিস্তানের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ব্যবহারের আশঙ্কায় ইসলামাবাদ উদ্বিগ্ন হয়ে পড়ে বলে মনে করেন রাবিয়া আখতার। তিনি আল জাজিরাকে বলেন, এটা অর্থাৎ এই আশঙ্কা ইসলামাবাদকে তার পশ্চিম সীমান্ত সুরক্ষিত করার ক্ষেত্রে আরও তাড়াহুড়া করতে বাধ্য করেছে। ইতিমধ্যে চলতি বছরের শুরুতে পাকিস্তানের আফগান শরণার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত, যাদের অনেকেই প্রায় পুরোটা জীবন পাকিস্তানে কাটিয়েছেন এবং প্রায়শই সীমান্ত বন্ধ রেখে বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করাও দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের অন্যতম কারণ। রাবিয়া আখতার বলেন, বিশেষ করে শরণার্থীদের বিষয়টি ভবিষ্যতে দুই দেশের অর্থাৎ পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক গঠনে
একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে প্রমাণিত হতে পারে। পাকিস্তান যেখানে নথিহীন আফগানদের ফেরত পাঠাতে চাপ দিচ্ছে, কাবুল তা শাস্তিমূলক আচরণ হিসেবে দেখছে, বলেন রাবিয়া আখতার। তিনি আরও বলেন, যদি এই সংলাপ অর্থাৎ পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে এই সংলাপ ইঙ্গিত দেয় যে উভয় পক্ষই বুঝতে পেরেছে সংঘাত টিকিয়ে রাখা টেকসই সমাধান নয়, বিশেষ করে যখন আঞ্চলিক মেরুকরণ ও অর্থনৈতিক চাপ পরিবর্তিত হচ্ছে, তবে তা একটি ইতিবাচক লক্ষণ। তালেবান কর্মকর্তা সোহাইল শাহিন বলেন, কাবুল ইসলামাবাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তবে সেটি পারস্পরিক হওয়া উচিত। দোষারোপের খেলা কারো জন্যই উপকারী নয়। আমরা আমাদের দিক থেকে বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছি, বলেন সোহাইল। তালেবান প্রথমবার ক্ষমতায় আসার পর ভারতের মতোই তেহরানও তাদের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। সে সময় তালেবানের বিরোধী জোট নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন করে তেহরান। বিশেষ করে 1998 সালে মাজারি শরীফে তালেবান যোদ্ধাদের হাতে কয়েকজন ইরানি কূটনীতিক নিহত হওয়ার পর এই ঘটনার জেরে ইরান তার পূর্ব সীমান্তে হাজার হাজার সৈন্য জড়ো করেছিল এবং তালেবানের সঙ্গে যুদ্ধে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। 9/11 পরবর্তী সময়ে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ইরান নীরবে তালেবানের সঙ্গে যোগাযোগ শুরু করে বলে ধারণা করা হয় এবং যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলা ও নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষার লক্ষ্যে তাদের সীমিত সহায়তাও প্রদান করে। এরপর এখন থেকে প্রায় 4 বছর আগে তালেবান আবার দেশের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ইরান কাবুলের এ শাসকদের সঙ্গে নিরাপত্তা, মানবিক সহায়তা ও বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ দেখাচ্ছে বলে বিশ্লেষকেরা জানান। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা।